যে পুরসভার কোন পৌরপ্রতিনিধি কোন বেআইনি কাজের সঙ্গে এই বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত হতে পারে। আমি অ্যাপ্রিশিয়েট করেছিলাম যে এটা খুবই ব্যবহার, কিন্তু তারপরে আমার কাছে যে তথ্যটা এলো, তথ্যটা আমি গতকাল তুলে ধরেছিলাম যে 497 নম্বর সন্তোষপুর এভিনিউ 103 নম্বর বাড়ি, সম্ভবত আমি যদি ভুল না হয় মেয়াদ শুরুতে দেখুন 32 লক্ষ টাকাতে রেগুলারাইজেশন করা বাড়িটা সম্পূর্ণভাবে বেআইনি এবং তার ডেমোলিশন অর্ডার পুরসভার ছিল। আমি আপনার কাছে জানতে চাই, অত্যন্ত সবই নয়, আমি আপনাদের কাছে জানতে চাই যে একটা ডেমোলিশ অর্ডার হওয়া বাড়ি কি করে আইন সিদ্ধ হতে পারে? আইন সিদ্ধ আর অসিদ্ধ যে আপনাদের এই পুরসভা তৃণমূল পরিচালিত পুরসভা 2010 সাল থেকে করেছে, আজকে 2025 সালে দাঁড়িয়ে 15টা বছর একটা পুরসভা আপনারা নাম করেছে। যে পুরসভা গত 5 বছর আগে যেটাকে আইন বিরোধী বেআইনি ভাবে আজকে আপনারা রিকনস্ট্রাকশনের নাম করে বা বিভিন্ন কারণে আপনারা প্রচুর প্ল্যান দিয়ে দিচ্ছেন। আমাদের ধারণা, সাধারণ মানুষের ধারণা যে এই প্ল্যানটা শুধুমাত্র কি অর্থ উপার্জন করে কর্পোরেশনের ভাইমা ভবানী দশা থেকে মুক্ত করার জন্য। কারণ এই যে রিকনস্ট্রাকশনের নামে জায়গা আছে যেটা এখনই আপনাদের হিসেবে আনপ্ল্যান ছিল, আজ সেটা প্ল্যান হয়ে গেছে। মানে কালো কি এটা ছিল বেআইনি, যেটা ছিল অপরাধ, আজ সেটা টাকা দিলে আইনি। এইটা বোধহয় কলকাতা পুরসভার পক্ষে অত্যন্ত অসম্মানজনক এবং লজ্জাজনক। তাই আমি আপনার কাছে পরিষ্কারভাবে একটা জানতে চাই যে 497 নম্বর সন্তোষপুর এভিনিউ এই বাড়িটা রেগুলারাইজেশন কেমন করে হলো, কি কি তার মধ্যে বৈধতা ছিল অবৈধতা ছিল, সেটা নিয়ে বিভিন্ন সংবাদপত্র বিভিন্ন তথ্য আছে। কি বলবেন? উনি বলছেন কিন্তু তার ভিত্তিতে কোনো মানে প্রমাণ বা কাগজ দিচ্ছেন না, শুধু মুখে মুখে একটি বাড়ির ছবি দেখাচ্ছেন সর্বত্র এবং বাড়ির অ্যাড্রেস দিয়ে বলছেন অবৈধ। আজকে হাউসে কলকাতা কর্পোরেশনের অনারেবল মেয়র যা বললেন, তারপর আমার কিছু বক্তব্য রাখার কোনো জায়গাই নেই, উনি সমস্তটা বলে দিয়েছেন। তারপরেও বলছি, দেখুন বাড়িটি 96 সালে তৈরি হওয়া 30 বছরের পুরনো বাড়ি এবং গত 23 সালে অর্থাৎ 2 বছর আগে একটি নতুন ফ্লোর হয়, সুতরাং সেটাও স্যাংশন নিয়ে হয়। তার সমস্ত ডকুমেন্টস আমার হাতে রয়েছে, চাইলে আবার একবার দেখাতে পারি, একবার দেখিয়েই দিই, সেটাই বোধহয় সুবিধা হবে। এই যে দেখুন, এটা 96 সালের বিল্ডিং স্যাংশন, তখন অবশ্য বামেরা ছিলেন ক্ষমতায়। পরবর্তীকালে এটা অর্থাৎ 2023 সালে, আজ থেকে 2 বছর আগে একটি ফ্লোর নতুন করে করার জন্য কলকাতা কর্পোরেশনের স্যাংশন নেওয়া, স্যাংশন কলকাতা কর্পোরেশনে 2 বছর আগে। পরের অংশটা হচ্ছে টোটাল পুরো বাড়িটার স্যাংশন। এর পরের অংশটা উনি একটা কথা বলছেন, পিছনের জমি অ্যামালগ্যামেট করে, এটা তার কাগজ। অ্যামালগ্যামেশন ইজ এ লিগাল প্রসেস, অর্থাৎ আপনি যদি কোনো জমি কেনেন সেই জমিটাকে অ্যামালগ্যামেশন না করলে বরং সেটা ইললিগাল হয়। আমি ফিজ দিয়ে অ্যামালগ্যামেট করেছি, অর্থাৎ দুটো জমি জুড়েছি। জুড়লে তার জন্য বিল্ডিং প্ল্যান জানতে হয় না, রাজনীতি করতে হয় না, কলকাতা কর্পোরেশনে আইন জানতে হয় না। দুটো জমি হলে তার এফআইআর বেড়ে যায়, অর্থাৎ একটি জমিতে যতটা আপনি পাবেন দুটো জমি জুড়লে তো তার চেয়ে বেশি পাবেন। এটা তো সহজ অঙ্ক, এর মধ্যে তো অন্য কোনো রাগ রাগ ঢুক ঢাক ঢাক নেই, হাসাস নেই। সুতরাং অ্যামেলগামেটের পর জমির এফআইআর আরও বেড়ে গেছে। তাহলে উনি একটা প্রশ্ন করছেন যে কেন তাহলে ওটাকে রেগুলার করতে হলো। হ্যাঁ, এটা একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন, এখানেই জল ঘোলা। এবং উনি যা বেঁকিয়ে বেঁকিয়ে নানা রকমভাবে বলছেন, তাতে করে মানুষের মনে হতে পারছে যে কেন তাহলে সত্যি রেগুলার করতে হলে। এবার বলি, 30 বছরের পুরনো বাড়ি, ইন্টারনাল চেঞ্জেস, ভিতরে যদি আপনি কোনো চেঞ্জ করেন তাহলে কিছু ডেভিয়েশন হয়। সুতরাং এই বাড়িটি 96 সালে প্ল্যান পাস করা বাড়িটি যখন 2023-এ করতে যাওয়া হয়েছে প্ল্যান নিয়ে একটি নতুন ফ্লোর, তখন তার সিঁড়িটি ভেঙে পড়ে এবং সেইটি সেফটি এবং সিকিউরিটি কারণে তার তড়িঘড়ি একটি সিঁড়ি করতে হয়। এবং এইটি যখন কলকাতা কর্পোরেশনকে জানানো হয় তখন ওনারা বলেন তাহলে এটাকে রেগুলার করতে হবে, কারণ প্রথমবার যে নতুন এক্সট্রা ফ্লোর 2023-এ হয়েছিল তখন কিন্তু সিঁড়ি আর লিফটের কথা বলা হয়নি, কারণ দরকার ছিল না, পুরনো বাড়ির সিঁড়ির অ্যাভেলেবেল ছিল। কিন্তু যখন 23-এ বাড়িটি হয়, ফ্লোরটি হয়, তখন সিঁড়িটি ভেঙে পড়ে। কেউ হাত গুনতে জানে না তো যে সিঁড়িটি ভেঙে পড়বে, তাই নতুন সিঁড়ির জন্য প্ল্যান দেওয়া হয়। যদি ধরতাম, হাত জানতাম অথবা জানতাম, তাহলে আলাদা করে কলকাতা কর্পোরেশনকে টাকায় ফিজটা দিতে হতো না, বেঁচে যেত। কিন্তু এটা জানা যায়নি, কাজ করতে করতে এইরকম অভিজ্ঞতা হয়েছে, সিঁড়িটি ভেঙে পড়েছে, করতে হয়েছে।
তার জন্য কলকাতা কর্পোরেশনকে জানিয়ে সেটাকে রেগুলার করতে হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে অবৈধ কোথায়? মেয়র সাহেব দাঁড়িয়ে নিজে বললেন বাড়ির এফআইআর আছে, পুরনো বাড়ির এফআইআর আছে, নতুন যে অংশটিকে জুড়ে অ্যামালগামেট হয়েছে তার এফআইআর আছে, হাইটে আছে, পাশে ছাড় আছে। সুতরাং নতুন যে ব্লক অবৈধ অবৈধ করে উনি চিৎকার করছেন, নতুন করে জল ঘোলা করার চেষ্টা করছেন, সেটা একটা না লিফট আর একটা সিঁড়ি, সেটা হ্যাবিটেবল ইউনিট নয়, সেটা সার্ভিস ইউনিট, ওটা দোকান নয়, ওটা নতুন একটা ফ্লোর নয়, প্রমোটিং নয়, বসবাস করার জন্য ঘর নয়, সেটা শুধু সিঁড়ি আর লিফট। সুতরাং সেই জায়গা থেকে কোথায় অবৈধ? বরং আমি একটা আপনাদের ডকুমেন্ট তথ্য দিই, এটা আমি করতে চাইনি, কারণ আমি ব্যক্তিগত রাজনীতিতে বিশ্বাসই করিনি। 9 বছর ধরে আমি একটি অঞ্চলে জনপ্রতিনিধি, এরম ধরনের ঘটনা আমি আগে কখনো করিনি, কিন্তু উনি এত রকম বেশি মেলাইন করার চেষ্টা করছেন। আর ওই যে বললাম ইটটি ছুড়লে পাটকেলটি খেতে হবে, সেই জন্য আপনাদের সামনে একটু তুলে ধরলাম যে যারি বাড়িটি আমি দেখাচ্ছি 11 নম্বর এই হুজরি মল লেন, এই বাড়িটি হচ্ছে মিডিয়া বাবু যিনি অভিযোগ করেছেন। এই বাড়িটি খুব ভালো করে দেখুন, ওনার ঘোষবাবুর বাড়ি, ঘোষ পরিবার বলে লেখা আছে, তার বাড়ির পাশে কর্মকর বাড়ি, কোনো ছাড় নেই। কিন্তু কলকাতা কর্পোরেশনের দুটো বাড়ির মধ্যে তো ছাড় থাকতে হবে, মিডিয়া বাবুর বাড়ির ছাড় কোথায়? তারপর আমি বলছি না, ফটো বলছে, আপনারা গিয়ে খোঁজ নিন, তার উপরেও 2টো ফ্লোর, বলবেন উনি রেগুলার, আমি খোঁজ নিয়েছি রেগুলার, তার মানে উনিও ডেমোলেশন অর্ডার পেয়েছিল তো, তবে তো রেগুলার হয়েছে। কত টাকা উনি দিয়েছিলেন, ঠিক দিয়েছিলেন, এগুলো সব আমাকে একটু জানতে হয়। আমি তো খুব পরিষ্কার করে বললাম যে দেখুন, আমি দায়িত্ববান জনপ্রতিনিধি হিসেবে কলকাতা কর্পোরেশনকে জানিয়েছি ইন্টারনাল চেঞ্জেস আমি না জানলে আমার কেউ ধরতে যেত না, আপনিও জানতেন না, আমিও জানতাম না, কারণ সিঁড়ি তো ছিলই, সেই সিঁড়িটা ভেঙে গিয়ে আরেকটি সিঁড়ি হয়েছে। এটা বাইরের কিছু নয় যে না জানালে দারুণ কিছু ক্ষতি হয়ে যেত, কিন্তু নিয়মের মধ্যে হয় যে ইন্টারনাল চেঞ্জেস হলেও কলকাতা কর্পোরেশনকে জানাতে হয়, তাই আমি জানিয়েছি। সুতরাং এটা গঠনমূলক আমি একটি পদক্ষেপ নিয়েছি, তার জন্য মিডিয়া বাবু মেলাইন করবেন এটা তো হতে পারে না। নিশ্চয়ই, কারণ একেবারে এটা করছেন কেন? উনি নিজেই মানে চালনি ছুঁচকে বলছে তার পিছনে ছেদা আছে কিনা দেখতে, এটা কি কখনো হয় নাকি? কিন্তু উনি পাল্টা বলছেন যে আপনার বিরুদ্ধে কোর্টে যাবেন। হ্যাঁ যাক, তাহলে আমার একটু মুভ করতে সুবিধা হয়, কারণ আমি আমার সমস্ত লিগ্যাল পেপারস দেখিয়েছি, আমার প্রত্যেকটা বাড়ির প্ল্যান আপনাদের দেখিয়েছি, এবং বললাম ইন্টারনাল চেঞ্জেস এই ধরনের পুরনো বাড়ির ক্ষেত্রে এই মানে রান্নাঘর, ঘর চেঞ্জ, বাথরুম এগুলো চেঞ্জ হয়, এবং সবগুলো কলকাতা কর্পোরেশনকে জানানো হয় না। বিশেষ করে মিডিয়াবাবু যে অঞ্চলে কাউন্সিলর 50 নম্বর ওয়ার্ড, সেগুলো পুরনো কলকাতা, সেখানে এই ধরনের র্যান্ডাম চেঞ্জেস হচ্ছে এবং কলকাতা কর্পোরেশনকে জানানো হচ্ছে না। বরং আমি যে অঞ্চলে জনপ্রতিনিধি, সেগুলো কলকাতা কর্পোরেশনের অ্যারিড এরিয়া, সেখানে পুরনো বাড়ির সংখ্যা কম, সুতরাং এই জায়গাতে আমাদের এই ধরনের সমস্যা নেই। তারপরও পুরনো বাড়ি কাজ করতে গিয়ে সমস্যা হয়েছে, সিঁড়ি ভেঙে পড়েছে, নতুন সিঁড়ি করতে হয়েছে, কেএমসিকে জানিয়েছি, তারা রেগুলার করেছেন, এবং এর পিছনে প্রত্যেকটি কাগজ আছে, এবং সবচেয়ে বড় কথা উনি অবৈধ বলছেন, এফআইআর আছে, উনি দয়া করে কোর্টে মুভ করুন, তাহলে একটু সুবিধা হয়। না, আমি একবারে ওনার বাড়ির বিরুদ্ধে জোর করে কোর্টে এফআইআর করতে যাচ্ছিলাম না, কারণ আমার অনেক কাজ আছে, বুঝেছেন, কনস্ট্রাকটিভ কাজ আছে, মিডিয়া বাবুর পিছনে আমার দেখা কাজ নয়। কিন্তু উনি হাত ধুয়ে যেভাবে উঠে পড়ে লেগেছেন, অর্থাৎ শুধু আমার বলে নয়, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হলাম মানেই ওনার একটা কিছু নজরে থাকতাম, উনি তো স্টান্ট বাবু, মিডিয়া বাবু, তাই জন্য উনি শুরু করেছেন, তখন খেলাটা গেমটা উনি শুরু করছেন, তাহলে শেষটা ওনাকেই করতে হবে। উনি কি তাহলে আপনার বাড়ি নিয়ে রাজনীতি করছেন বলে মনে নয়, এটা সঠিক তথ্য। এর পিছনে উনি যথেষ্ট খোঁজ টোজ নিয়েছেন জানেন, তারপরে উনি জানেন যে এটা নিয়ে আর কিছু বেস নেই এটার পিছনে, তাই আর নতুন করে আজ কিছু বলছেন না, পালিয়ে যাচ্ছেন। থাকলে বলুক, আমি খুব পরিষ্কার করে বলেছি, আবার বললে আবারও বলবো, সিঁড়ি কেন ডেমোলিশ করতে হয়েছে, কারণ সিঁড়িটা ভেঙে পড়বে কেউ জানতো না। তিনি আরেকটা অভিযোগ করছেন যে এই যে 32 লক্ষ টাকার কথা আপনি বলছেন, একদম গোড়মেল রয়েছে, মানে কিভাবে কলকাতা কর্পোরেশন নেওয়া হয়েছে, যেটা আরো বেশি নেওয়া, উনি এত বড় অ্যাকাউন্টেন্ট আমি তো জানতাম না। কলকাতা কর্পোরেশনে যারা স্পেশাল অফিসার তারা হিয়ারিং হয়েছে, বারবার মাল্টিপল টাইমের অফিসাররা গিয়ে দেখেছেন, বিল্ডিংয়ের স্টেবিলিটি দেখেছেন, যে রেগুলেশনে যে ফিগারটা আমাকে দিয়েছেন সেটা দায়িত্ব নিয়ে কলকাতা কর্পোরেশন ক্যালকুলেট করে করেছে, এবং সেটা আর 4টে লোকে মানুষের মানে যারা বাড়ি করছেন তাদের ক্ষেত্রে রেগুলার করার জন্য যা হয়, আমার ক্ষেত্রেও তাই। আমি জনপ্রতিনিধি হিসেবে কোনো রকম বাড়তি সুযোগ পাইনি, সুতরাং বরং আমি একটা দৃষ্টান্ত স্থাপন করেছি যে আমি কলকাতা কর্পোরেশনের নিয়ম মেনে করেছি, আমি একজন ল অ্যাবাইডিং সিটিজেন, তাই হিসেবেই করেছি। দেখুন, আমি এটা গঠনমূলক কাজ করতে গেছি, তার জন্য তো আমি রাজনীতির শিকার হব না নিশ্চয়ই।
আমি এটা না করলে কে দেখতো সিঁড়ি কোথায় ভেঙে গেছে, যখন দেখতো তখন বলতাম। উনি জানতেন নাকি আমি এটা জানিয়েছি না কেএমসিকে যে আমার সিঁড়ি ভেঙেছে, আমি নতুন সিঁড়ি করছি, আপনারা রেগুলার করুন, তবে তো উনি এই খবরটা দিয়েছেন। আর কে দিয়েছে? কিছু ইনসাইডাররা যারা দিয়েছেন তারা না, তাদের জন্য একটু দয়া লাগছে, খারাপ লাগছে। মানে ইনসাইডাররা কারা? মানে আপনাদেরই দলের? আমি সেটা বলতে পারছি না। দেখুন, দুটি কারণ আমি বলে শেষ করব। এক হচ্ছে ওনাকে ধন্যবাদ এইরকম বিনা পয়সায় পাবলিসিটি দেওয়ার জন্য, ধন্যবাদ। যে গোটা কলকাতা কর্পোরেশন সবাই জানে, এটা আমি কোনো দিন পাবলিসিটি করতে পারতাম না। সবাই জানে ওই অঞ্চলের পুরনো বিয়ে বাড়ি, কিন্তু এইভাবে আমি সবাইকে জানাতে পারতাম না। হাতিবাড়ি, আমি নিজে শিল্পী মানুষ, আমার সামনে বাড়িতে একটা হাতি টাতি আছে, সেটা ফাইবার গ্লাসে, এবং সেটা বেশ সকলেই ভালো বলছেন, তাই জন্য উনি এত নাম করে বলতে পারছেন। ধন্যবাদ ওনাকে যে উনি এই পাবলিসিটিটা আমাকে দিয়েছেন, এই অতি আলাদা করে গুরুত্ব দেওয়ার জন্য ওনাকে ধন্যবাদ। দ্বিতীয় হচ্ছে ইনসাইডার যারা দিয়েছেন, তাদের জন্য একটু দয়া হচ্ছে যে সঠিক তথ্য তুলে দিলেন না ওনাকে, সঠিক সময়ও তো দিলেন না। এখনও তো নির্বাচনে 1 বছর দেরি, তো নির্বাচনের আগে দেওয়ার কথা। এটা দয়াই হচ্ছে, ভুল হয়ে গেল, মানে এটা ভুল জায়গায় খেলা হয়ে গেল। জানেন, খেলা যদি ঠিক জায়গায় করতেন ভালো হতেন। এবার আমি বললাম দেখুন, ওনার ব্যক্তিগতভাবে কোথায় থাকেন, কটা ফ্লোর, কে রেগুলার, আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু উনি যখন শুরু করেছেন তখন শেষ